সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। শ্রী অরবিন্দ নিলয়, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার, শ্রীলেখাদি ও সকল কর্মীবৃন্দকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন। নিলয়ের যে কোনো অনুষ্ঠানে অনুপস্থিতি আমার কাছে দুঃখের, কিন্তু বাস্তবের সাথে আপোষ করে চলাই তো জীবন। আজ স্বর্গীয় বিভূতিভূষণ সিনহা মহাশয়ের 131তম জন্মবার্ষিকী। তাই কিছু কথা কম্পিউটার সৃষ্ট মাধ্যমে বলতে চাই, ক্ষমা প্রার্থনীয়। পুরনো গুরুপল্লীর এই অঙ্কিত চিত্রটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 30-এর দশকের প্রথম দিকে এই ছবিটি এঁকেছিলেন সুপ্রিয় মুখোপাধ্যায়। আমার ধারণায় চিত্রটি উত্তর থেকে দক্ষিণে খেলার মাঠ ও বর্তমান পাঠভবন কিচেন বা তার সমান্তরাল যে রাস্তা চীন ভবন ও পাঠভবন ছেলেদের হস্টেলের পাশ, তার যে কোনো একটি। ছবির বামে দ্বিতল বাড়িটি স্বর্গীয় নন্দলাল বসুর ও তারপর জগদানন্দ রায়, সত্যাচরণ মুখোপাধ্যায়, আমাদের মোহরদির বাবা, গোসাইজি, ক্ষিতিমোহন সেন, নেপালচন্দ্র রায় প্রমুখ। ও একদম ডাইনে একটু বাম দিকে ঘুরে আবার ডান দিকে বীরেন্দ্রমোহন সেন ও আর এক জগদানন্দ রায়ের বাড়ি, যেখানে ছবিটি শেষ হয়েছে। এইসব গুরুগৃহের উপস্থিতির জন্যই এই পাড়ার নামকরণ হয় গুরুপল্লী। এই ছবি উদ্ধৃতির কারণ, ছবির দক্ষিণে যেখানে ক্যানভাস শেষ হচ্ছে, সেখান থেকে ক্যানভাসটা যদি আরেকটু ডান দিকে টানা যায়, তাহলেই নিলয়ের আবির্ভাব। 1930-এর মধ্যবর্তী পর্যায়ে এই বাড়ির নির্মাণ কার্য শুরু হয় ও শেষ হয়। এই ছবি থেকে তৎকালীন গুরুপল্লীর অবস্থান আমরা কিছুটা কল্পনা করতে পারি। এবার আসি দ্বিতীয় ছবিতে, যা মনে হয় আরও পূর্বের, সঠিক সময় আন্দাজ করা কঠিন। স্থির চিত্রটি পাঠভবন অফিস বা পূর্বের লাইব্রেরির ছাদ থেকে তোলা। দিক নির্দেশ করছে সেই দক্ষিণ পশ্চিম কোণ যেখানে নিলয়ের অবস্থান। খেলার মাঠের মধ্যে দিয়ে যে মেঠো পথ দেখা যায়, তা দক্ষিণ দিকেই ধাবিত এবং কাশফুল ও তালগাছে ঘেরা অংশটি সম্ভবত বর্তমানের হাতিপুকুর। ছবি ইতিহাসকে ধরে রাখে। সত্যিই কেমন নস্টালজিক লাগছে না? আর্ত অতীত কেমন হাতছানি দিচ্ছে। আসলে আমরা যারা নিলয়ের সাথে বড় হয়েছি বা যারা যুক্ত, তাদের কাছে মাঠের এই দক্ষিণ পশ্চিম কোণটি বুকের খুব কাছে, আর তা যেন সময়ের সাথে আরো নিবিড় হচ্ছে। আজও উত্তরায়ণের সামনে দিয়ে যখন পার হই, হাজার ভিড়ের মাঝেও কবির রোমান্টিসিজম মনকে আসক্ত করে।
আর এই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যখন তাকাই, মনের মাঝে এক আলো উৎসারিত হয়। শান্তিনিকেতন থেকে আজ শান্তি নির্বাসিত, কিন্তু এই কয়েক বিঘা ভূমি যেন সেই শান্তিকে বুকে করে আগলে রেখেছে। কবি কি চেয়েছিলেন তা তার ভাষাতেই বলি। পূরবী কাব্যগ্রন্থে আশা কবিতায় লিখছেন, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু বাসা, করেছিনু আশা। ওই স্তবকের শেষ পংক্তির দ্বয়, তাহারে জড়ায়ে ঘিরে ভরিয়া তুলিব ধীরে, জীবনের কদিনের কাঁদা আর হাসা, ধন নয় মান নয় এইটুকু বাসা, করেছেনু আশা। কবির কাঙ্ক্ষিত এই গৃহটি ভিড়ে ঠাসা উত্তরায়ণ নয়, আমার মতে এই দক্ষিণ পশ্চিম কোণ, যেখানে নিলয়ের অবস্থান। তৃতীয় এই ছবিটি খুবই ব্যক্তিগত। স্থান নিলয়ের মাতৃমন্দিরের সামনের লাল গোল বারান্দা। ঠাকুরদাদার খুব পছন্দের জায়গা। দক্ষিণ খোলা, সামনে ব্যাডমিন্টন কোর্ট, তারপর অপার ধানক্ষেত, পশুপক্ষীর মুক্তাঞ্চল। ঠাকুরদাদা ছিলেন বেশ রাশভারী প্রকৃতির এবং দ্রুত মেজাজ পরিবর্তনের ইঙ্গিতও তাঁর ব্যবহারে পাওয়া যেত। আবেগসম্পন্ন মানুষ ছিলেন। শান্তিনিকেতনে বড় হওয়ার কারণে আমি তাকে যত কাছের থেকে দেখেছি, অন্যান্য নাতি নাতনিদের সেই সৌভাগ্য হয়নি। দীর্ঘ সময় আমি, আমার মা এবং ঠাকুরদাদা শান্তিনিকেতনে কাটিয়েছি। বাবা ব্যবসায়িক কাজে কলকাতায় থাকতেন বেশি। আমি যখন নবম শ্রেণীতে পড়ি, তখন তিনি শারীরিক কারণে কলকাতা চলে যান। এই সময় অবধি আমি যখনই তার কাছে গেছি, তিনি যে মেজাজেই থাকুন, হো হো করে হেসে নরম হাত দিয়ে আমার হাতটা ধরে বলতেন, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ। কলকাতা চলে যাবার পর তার সঙ্গে দেখা হয়েছে খুব কম। মনে আছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর তার 85 বছরের জন্মদিনে বাবা যাবেন কলকাতা। হঠাৎ খুব আবেগতাড়িত হয়ে তাকে একখানি চিঠি লিখে ফেললাম। স্কুল জীবন শেষ হবার এক আবেগ তখন কাজ করছিল। মনে হচ্ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি। বাবা সেই চিঠি তাকে দিয়েছিলেন। এরপর তার সাথে আমার আর দেখা হয়নি। এর কিছু মাসের মধ্যেই তিনি পরলোক গমন করেন। শুনেছি তার শেষ দিন অবধি যেই যেতেন, তার কাছে ট্রাঙ্ক থেকে বের করে চিঠিটি খুলে দেখাতেন। বোধহয় তার কনিষ্ঠ পুত্রের পর কোনো এক অজানা বোধে শান্তিনিকেতনের উত্তরসূরি খুঁজে পাচ্ছিলেন। আমার অদৃষ্ট আমায় বারবার শান্তিনিকেতনে নিক্ষিপ্ত করেছে। হ্যাঁ, নিক্ষিপ্তই বলবো, কারণ কোনো এক অকস্মাৎ পট পরিবর্তনে এক অনভিপ্রেত অভিঘাত আমায় বারবার শান্তিনিকেতনে
ঠেলে দিয়েছে। পণ্ডিচেরিতে পড়ছি, অকস্মাৎ মায়ের শারীরিক কারণে শ্রীমায়ের নির্দেশেই শান্তিনিকেতন ফিরে আসা। 25 বছর চা বাগানে আমার বৃত্তি যখন ঊর্ধ্বমুখী, তখন বাবার আকস্মিক মৃত্যুর কারণে আবার প্রত্যাবর্তন। এ কি বিভূতিবাবুর শেষ ইচ্ছা, না মা শ্রীমায়ের নির্দেশ, জানি না। কিন্তু বহু বিরূপতার মধ্যে যা ঘটেছে বা ঘটছে তাকে গ্রহণ করেই এগিয়েছি। ফিরে আসি বিভূতিবাবুর কথায়। শান্তিনিকেতনে এসেছিলেন কবিকে ভালোবেসে। রবীন্দ্রনাথ ছিলেন তাঁর প্রাণ, গড়ে তুললেন তাঁর বাসস্থান। গুরুদেবের ব্রহ্মচর্যাশ্রমে ভর্তি করলেন সন্তানদের, শিক্ষিত করতে চাইলেন তাঁর আদর্শে। শান্তিনিকেতনের আকাশে বাতাসে মিলে গেল তাঁর প্রেক্ষিত প্রাণের সুর। বেশ চলছিল। হঠাৎ তার জীবনে এলো এক দিব্য দর্শন। কবিকে দিয়েছিলেন তাঁর প্রাণ, আর শ্রী অরবিন্দ আর শ্রীমাকে অর্পণ করলেন তাঁর আত্মা। এই প্রাণ আর আত্মার মিলন ক্ষেত্র হল শ্রী অরবিন্দ নিলয়। শ্রীমাকে দান করার ক্ষমতা কারোর নেই, তাঁর দানেই আমরা প্রতিনিয়ত বাঁচি। স্বর্গীয় বিভূতিভূষণ তাঁর বহু যত্নে ও কষ্টে লালিত বাসস্থানটি অর্পণ করেছিলেন শ্রীমায়ের চরণে। কিন্তু দান শব্দটির আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থটি যদি অনুধাবন করি, তা হল নিজেকে নিঃশেষ করে কিছু প্রদান করা, তাকেই দান বলা হয়। সে অর্থে তার নিবেদনের মধ্যে সেই মর্ম বা ভাব প্রকট ছিল। সমালোচিত হয়েছিলেন, বিরোধ কম হয়নি। তৎকালীন গণ্যমান্য শান্তিনিকেতন তথা বিশ্বভারতীর হর্তাকর্তারা চেয়েছিলেন বাসস্থানটি তিনি বিদ্যালয়কে দান করুন। পাশাপাশি দুটি আশ্রম কেমন করে চলতে পারে? তার প্রত্যয়কে কেউ টলাতে পারেনি। পাশে দাঁড়িয়েছিলেন বিশ্বভারতীর বেশ কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা, যারা তন্মধ্যেই শ্রী অরবিন্দ ও শ্রীমার দর্শনে অবগাহিত। শ্রীমা এর নামকরণ করলেন শ্রী অরবিন্দ নিলয়। সেন্টার শব্দটি যথার্থ কারণে প্রয়োগ করা হলো না, যাতে দুটি কেন্দ্রের মধ্যে কোনো বিরোধ না থাকে। আসলে বিরোধ তো মনুষ্য রচনা। পরিপ্রেক্ষিত যাই হোক, বিরোধ তৈরি করলে ভক্তবৃন্দের মধ্যে নির্দিষ্ট পরিচয় থাকে। কিন্তু সাধুবাদ তাঁদের ও স্বর্গীয় বিভূতিবাবুকে, যারা এই দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিন্নতা তৈরি করতে সমর্থ হয়েছিলেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন, জাপানে শ্রীমাকে আমন্ত্রণও জানিয়েছিলেন বিশ্বভারতীর ভার গ্রহণ করতে। সেই আবেদন গৃহীত হল অন্যভাবে, নীরব উপস্থিতির মধ্যে দিয়ে। আজ নিলয় সর্বপ্রাণে সর্বাগ্রে গৃহীত। তাই সেটাই হল স্বর্গীয় বিভূতিভূষণের সাধিত সংকল্প ও বাসনার সঠিক মূল্যায়ন, আর কবির কাঙ্ক্ষিত বাসার স্থির অবস্থান। সব আশার পূর্ণতা নিয়েই যেন এই ভূমি। সেখানে আমার শতকোটি প্রণাম। নমস্কার।